একটা ইউটিউব চ্যানেল থেকে খবরটা দেখলাম। এখন খবরটা সঠিক নাকি বেঠিকটা জানি না, কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। অন্তত প্রেক্ষাপট যদি বিচার করা হয় তাহলে সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। খবরটা কি? হিন্দুদের তাড়া খেয়ে নেপালে পালাচ্ছে সূচনা বাহার, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে উত্তাল কলকাতা। তো আবার নিচে লেখা কি, হিন্দুদের তাড়া খেয়ে নেপালে পালাচ্ছেন কুমিল্লার এমপি বাহার। এই সেই বাহার কুমিল্লার এমপি এবং আওয়ামী লীগের এমপি, যে আওয়ামী লীগ দাবি করে তারা ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক এবং স্বাধীনতার পক্ষের শক্তি। তো তাদেরই শাসন আমলে 2021 সালে ওই যে হিন্দুদের যে দুর্গা পূজার মণ্ডপ, সেখানে হনুমান ছিল। তো এই হনুমানের পায়ের নিচে কোরআন রাখছিল। তো কোরআন রাখছিল ইকবাল নামে একটা ছেলে, এবং পরবর্তীতে বের হয়ে আসলো তদন্তে যে এইটা আসলে ইকবাল কিছুই করে নাই, তাকে কিছু টাকা টুকা দিয়ে কাজটা করানো হয়েছে। বাট পিছনে মূল পরিকল্পনাকারী অর্থাৎ খলনায়ক সে ছিল আসলে বাহার, যে নাকি আওয়ামী লীগের একজন এমপি। পরবর্তীতে যদিও তার নাম চলে আসে যে সেই আসলে মূল পরিকল্পনাকারী, কিন্তু তার কিন্তু কিছুই হয় নাই, লোমও টাচ করে নাই, কারণ তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাই না? তো ইকবালকে 1.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই ঘটনার পরে গোটা বাংলাদেশে হিন্দুদের ওপরে মুসলমান কিন্তু ঝাঁপিয়ে পড়ে। মুসলমানরা ঝাঁপিয়ে পড়ে। ওই যে অনেক সময় বলে না যে দাঙ্গা, বাংলাদেশে দাঙ্গা হয়, এটা ফালতু কথা। বাংলাদেশে কোনো দাঙ্গা হয় না, বাংলাদেশে একতরফা অত্যাচার নির্যাতন হয়। দাঙ্গা হয় ভারতে, সেখানে যদি হিন্দু মুসলমান দাঙ্গা করে তাহলে উভয়ের উপরে আক্রমণ করে। সেখানে হিন্দুরা, ওই মুসলমানরা যেমন মারা যায়, হিন্দুরাও মারা যায়। বাট বাংলাদেশে হলো একতরফা নির্যাতন, একতরফা অত্যাচার, যেখানে নাকি মুসলমান কেউই মারা তো যা তো দূরের কথা, এমনকি আহতও হয় না। পক্ষান্তরে হিন্দুরা মারা যায়, তাদের অনেক বাড়িঘর ভেঙে চুরে খান খান করা হয় এবং পুড়ে ছাই হয়ে যায়। এটাই তো, এটা একতরফা যদি মারি দেওয়া হয় বা অত্যাচার করা হয়, এটা কি দাঙ্গা বলে? না, দাঙ্গা বলে না। কিন্তু বাংলাদেশে দেখবেন যে অনেকেই বলবে যে এই দাঙ্গা সৃষ্টি হয়েছে। না, এটা দিয়ে বস্তুত তারা হিন্দুদেরকেও দোষারোপ করতে চায় যে তারাও কিন্তু মার দেয়। না, বিষয়টা মোটেও তা না। যাই হোক, আসল ঘটনা হচ্ছে এখন এই বাহার, তার কিন্তু কিছুই হয় না আওয়ামী লীগের আমলে, এবং হওয়ার কথাও না। আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে আওয়ামী লীগের যে নেতা কর্মী যারা আছে, তারাও কিন্তু এই যে বাংলাদেশে হেফাজত ইসলাম বলেন বা তাবলিগ বলেন অথবা জামাত ইসলাম বলেন, তাদের থেকে অনেক বেশি ভয়ঙ্কর মৌলবাদী। এগুলো প্রত্যেকটাই ভয়ঙ্কর মৌলবাদী। এরা ভেক ধারণ করে থাকে, এবং যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই হেতু ক্ষমতার স্বাদ উপভোগ করে ধন সম্পদ বৃদ্ধির কাজই করতো তারা। কিন্তু তারা মনের মধ্যে ছিল ভয়ঙ্কর মৌলবাদী এবং প্রচণ্ড রকমভাবে হিন্দু বিদ্বেষী। এটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি, এবং এই রেফারেন্সটাও কিন্তু আমি দিয়েছি যে বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পত্তি যারা দখল করছে, তাদের মধ্যে 90%ই আওয়ামী লীগের লোক, ওই বিএনপি অথবা জামায়াতের লোক না। এবং এই বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা তাদের জমি খুইয়েছে, তারা কিন্তু বলবে যে আসলে কারা তাদের জায়গা জমি দখল করেছে। এবং এই যে বাহার, এই যে হিন্দুদের এই যে এই দুর্গাপূজার ওখানে যে এই ঘটনাটা ঘটিয়েছিল, ওই যে কোরআন হনুমানের পায়ের নিচে রেখে, তারও একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে ওই জায়গা দখল করা। ওই জায়গাটা ছিল আসলে মনে হয়, যেটা আমি জানি, সরকারি। তো সরকারি জায়গায় হিন্দুরা পূজা করতো আর কি। এখন ওই জায়গার ওপরে নজর পড়ে এই বাহারের, অর্থাৎ ওই হিন্দুরা যাতে প্রতি বছর পূজা টুজা করে ওই জায়গার দখল কায়েম করতে না পারে, এই জন্যই বস্তুত ওখান থেকে তাদের সরাতে হবে। আর সরাতে গেলে কী করতে হবে? একটা জ্ঞানদাম পাকাতে হবে, অর্থাৎ এমন একটা কিছু করতে হবে যে ওই হিন্দুরা ইসলামকে অবমাননা করছে, কোরআনকে অবমাননা করছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করছে, এই ধরনের একটা ঘটনা তৈরি করে জ্ঞানদাম লাগাতে হবে, এটাই। এবং সেই কাজটাই কিন্তু বাহার করছিল। তো যাই হোক, গত 2024 সালে 5 আগস্ট পট পরিবর্তনের পর এখন এ যতই মৌলবাদী হোক আর যাই হোক, তারপরেও তো সে আওয়ামী লীগ করতো, তাই না? তো পিঠ বাঁচানোর জন্য সে ভারতে গেছে। তো
তো ভারতে যাওয়ার পরে এবং তার মেয়ে যে সূচনা সেও গেছে। তো এখন কিছুদিন আগে দেখলাম যে বেশ পরিচিত মুখ ব্লগার আসাদ নূর সে নানাভাবে তথ্যপত্র সংগ্রহ করে বলছে যে সে তো কলকাতার রাজারহাট এলাকায় সেখানে একটা ফ্ল্যাটে আছে এবং অতঃপর লোকজন গেছিল তাকে যাতে গ্রেপ্তার করে প্রতিবাদ করা। তো এগুলো করার পর দেখলাম যে ওইখানকার যে থানা মানে পুলিশ আর কি, তো তারা এই দুইজনকে নিয়ে যায় থানায় এবং অদ্ভুত ব্যাপার এবং আসলে এটা অলৌকিক ঘটনাও বটে যে তাদেরকে পরের দিন ছেড়ে দেওয়া হয়। তো এটা মানে এটা আসলে কি বলা যায়, কিভাবে ছাড়া পেতে পারে যে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য এখন ভারতে ক্ষমতা আছে কারা, বিজেপি, তাই না? তো তাদের আমলে যদি এই ধরনের একটা ভয়ঙ্কর রকম হিন্দু বিদ্বেষী একজন ব্যক্তি তা সে আওয়ামী লীগ করুক, সো হোয়াট, ভারতে গিয়ে আশ্রয় নেয়, প্রশ্রয় পায়, তারপরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। শুনলাম যে তার এই ছেড়ে দেওয়ার পিছনে নাকি আওয়ামী লীগের কিছু নেতা টেতা আছে, তারাই নাকি ব্যবস্থা করছে। তো এটা কোন ধরনের কথা? ভারতে এখন বিজেপি শাসিত সরকার না, তারা হিন্দুদের স্বার্থ দেখবে না? তো যে নাকি বাংলাদেশে হিন্দুদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে এবং কয়েকজন হিন্দু মারাও গেছে এবং ওই ঘটনার প্রেক্ষিতে অনেক হিন্দু কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে চলেও গেছে, অথচ সেই ব্যক্তিকে স্রেফ ছেড়ে দিল। তো এইটা কি ভিতরে কোনো লেনদেন হয়েছে নাকি অর্থের? কারণ এই ভারত শত শত কোটি টাকা পাচারও করছে, তাই না? অর্থাৎ ভারতের পুলিশ বলি আর ওখানকার রাজনীতিবিদ বলি তারা তো আসলে ফেরেস্তা না, টাকা পয়সা পাইলে অনেক কিছুই করতে পারে, তাই না? হয়তো সেরকম কিছু হতেও পারে, আমরা জানি না। বাট তারপরে রাজারহাট থেকে এরা নাকি চলে গেছে এবং দিল্লি চলে গেছে। অদ্ভুত ব্যাপার, এত কিছুর পরও এরা কিন্তু জামাই আদরে ওখানে আছে। তবে হ্যাঁ, যেটা এখন এখানে এই ইউটিউবে যে ভিডিওটা দেখলাম তারা বলতে চাচ্ছে যে এইটা নিয়ে হিন্দুরা যেহেতু ব্যাপক প্রতিবাদটা শুরু করছে, ফাইনালি কেন্দ্রীয় সরকার তাকে ওই দিল্লিতেও রাখতে রাজি নেই। এখন নাকি এরা ওই যে নেপালের দিকে চলে যাচ্ছে। ভালো কথা যদি চলে যায়, কিন্তু কথা হচ্ছে চলে যাওয়ার সুযোগ পাবে কী করে, পায় কী করে? এবং এখানেই তো বস্তুত ভারতীয় এই যে বিজেপি, এই জন্য একটু হিন্দুরা এদেরকে পুরোপুরি বিশ্বাস করে না। এই যে পশ্চিমবঙ্গে এই বিজেপিকে কিন্তু বিশ্বাস করে না। কেন পশ্চিমবঙ্গের মানুষ কেন বিশ্বাস করে না? কারণ এই চরিত্র মানে হিন্দুত্ববাদী যে আদর্শ শুধু রাজনৈতিক ক্ষেত্রেই প্রয়োগ করে এবং ক্ষমতা যাওয়ার জন্য প্রয়োগ করে। সত্যিকার অর্থে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্যে এরা আদৌ কিছু করে সিগনিফিক্যান্ট সেটা তো দেখা যায় না। যদি হতো তাহলে বাহার তো অন্তত মুক্ত হওয়ার কথা না, সে তো দুই তরফে অপরাধ করছে। এক, ভারতে ওখানে তো রিফিউজি ক্লেইম করা যায় না, তাই না? তো বাহার যখন ভারতে গেছে তখন নিশ্চয়ই ভিসা ছিল বা ভিসা ছাড়াই হয়তো ঢুকছে। তো ভিসা ছাড়া যদি ঢোকে বা ভিসা নিয়েও যদি ঢোকে তাহলে ভিসার মেয়াদের পর অর্থাৎ 90 দিন বা 180 দিন থাকার যে মেয়াদ এটা অতিক্রম করছে না, তাহলে এটা বেআইনিভাবে ভারতে অবস্থান করছে, তো এটা একটা অপরাধ। আর ওই যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করার যে ঘটনা তৈরি করছিল এটা 2 নম্বর অপরাধ। এখন হয়তো বলবে যে বাংলাদেশে কি করছিল সেইটা নিয়ে কি বা ভারতে বিচার হবে না কিনা, এরকম একটা বক্তব্য দিবে, ভালো কথা। কিন্তু সে যে অভিবাসন নীতি বা আইন লঙ্ঘন করছে ভারতে সেটা তো হতে পারে। আর তাছাড়া এত উদার হয়ে গেলে তো হবে না। চিহ্নিত একজন হিন্দু বিদ্বেষী এবং হিন্দুদের ক্ষতিকারক একজন ব্যক্তি যদি সে ধরা পড়ে, তো সে বাংলাদেশের হোক আর আমেরিকার হোক আর যে দেশেরই হোক, ভারতের তো উচিত তার বিরুদ্ধে অ্যাকশানে যাওয়া, তাই না? এটা তো একটা মানবিক ব্যাপার। তা না হলে তারা কিসের হিন্দুত্ববাদী রাজনীতি করে? তো যাই হোক, এখন তারা পালিয়ে নেপালে যাচ্ছে না কি গেছে, চলে গেছে কে জানে। কিন্তু এটা কিন্তু ভারতের একটা ভয়ঙ্কর রকম দুর্বলতা। এবং একই সঙ্গে আমি যেটা বলে দিতে চাই, আমি বাংলাদেশের মানুষ, আপনাদেরকে বুঝতে হবে আমি কিন্তু আওয়ামী লীগের লোকজনের চরিত্র, বিএনপি বা জামাত অথবা জাতীয় পার্টি বা হেফাজত, এদের প্রত্যেকের চরিত্র আমি কিন্তু খুব ভালো করে জানি। আপনাদের মনে করার কোনোই কারণ নাই যে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় ছিল বলে শেখ হাসিনা ভীষণ ভারতের প্রতি সন্তুষ্ট, হিন্দুদের প্রতি সন্তুষ্ট। এগুলো কমপ্লিটলি বোগাস কথা, একেবারেই বোগাস কথা। এবং আওয়ামী লীগের লোকজন যে প্রচণ্ড রকম ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক বা ভিন ধর্মী লোকদের প্রতি তাদের একটা সহানুভূতি আছে, বন্ধুত্বপূর্ণ মনোভাব আছে, কমপ্লিটলি বাজে কথা।
একেবারে কমপ্লিটলি বাজে কথা। ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ 100% ফ্যানাটিক ইনসাইড দ্যার মাইন্ড। প্রচণ্ড রকমভাবে হিন্দু বিদ্বেষী, প্রচণ্ড রকম ভিন্ন ধর্মী বিদ্বেষী, প্রচণ্ড রকম রেডিক্যালাইজড, প্রচণ্ড রকম ফ্যানাটিক। এই বাংলাদেশে বিএনপি অথবা এই জামাত, তারা হিন্দুদের নাম বলার সময় কিন্তু মালায়ন বলে না, মালায়ন বলে না। আপনি কোনো বিএনপি অথবা জামাতের কোনো নেতাকর্মীর কাছ থেকে আপনি হিন্দুদের সম্বোধন করার ক্ষেত্রে বা হিন্দুদেরকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে তারা কিন্তু খুবই কমই মালায়ন শব্দটা ইউজ করে। মালায়ন মানে ওই যে অভিশপ্ত। বাট এই র্যান্ডমলি এই আওয়ামী লীগের লোকজনরা হিন্দুদেরকে মালায়ন বলে, বুঝছেন? এখন তারপরে হিন্দুরা কিন্তু আবার ওই যে আওয়ামী লীগের পক্ষেই ভোট দেয়, কারণ ওই যে একটা মিথ তৈরি হয়ে গেছে, একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে স্বাধীনতা যুদ্ধের সময় কাল থেকে। স্বাধীনতা যুদ্ধের সময় ওই যে ভারত অর্থাৎ হিন্দুরা এই আওয়ামী লীগকে সমর্থন করেছিল, আওয়ামী লীগের লোকজন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, তাই না? ওই যে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে, ব্যাস। কিন্তু আসল বিষয়টা মোটেও তা না। হয়তো তখন আওয়ামী লীগের লোকজন সুযোগ সুবিধা নিয়েছিল, ঠিকই আছে, এবং পরবর্তীতে সুযোগ সুবিধাও সবসময় নিয়েছে, কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের লোকজন ভারতের প্রতি ভীষণ প্রীত বা হিন্দুদের প্রতি ভীষণ প্রীত না, হওয়ার কথা না। কারণ এন্ড অফ দ্য ডে দে আর অল মুসলিমস, অ্যান্ড অ্যাজ পার ইসলাম দে ক্যান্ট বি ফ্রেন্ড টু নন মুসলিম অ্যাট অল। দে আর অলওয়েজ enmity উইথ নন মুসলিমস। এবং জামাত বা বিএনপির লোকজন যতটা না ফ্যানাটিক, তার থেকে অনেক বেশি ফ্যানাটিক এই আওয়ামী লীগের লোকজন, এবং উপরে লেবাস ধারণ করে তারা খুবই উদার, ধর্মনিরপেক্ষ। এটা হলো 100% একটা ভুল ধারণা, 100% একটা ভুল ধারণা। তো এইটা এতদিনে আমি জানি না ভারতের সরকার বা ভারতের লোকজন বুঝছে কি না। এবং আমি আবারও বলতে পারি যে ভারত যদি নানা কায়দায়, নানা ষড়যন্ত্র করে, নানা পদক্ষেপ নিয়ে এই আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে পুনর্বাসন করে বা ক্ষমতায় নিয়ে আসে, এবং অতঃপর ভারত যদি মনে করে যে এরা ভারতের বন্ধু হবে বা হিন্দুদের বন্ধু হবে এবং বাংলাদেশের হিন্দুদের ওপরে এরা কোনো কিছু করবে না বা কোনো অত্যাচার নির্যাতন করবে না, এগুলো কমপ্লিটলি রং ধারণা, কমপ্লিটলি ভুল ধারণা, একেবারে 100% ভুল ধারণা। এবং এই ক্ষেত্রে ওই যে পিনাকি ভট্টাচার্যের কথাটা আমাকে একটু বলতে হবে। অনেকে পিনাকি ভট্টাচার্যকে আপনারা এই জামাতের দালাল বলে, অমুক বলে, সমুক বলে না, কিন্তু আমার মূল্যায়ন কি জানেন? পিনাকি ভট্টাচার্য বেসিক্যালি বাংলাদেশের মানুষের আসল চরিত্রটা প্রকাশ করে দিচ্ছে, যেটা এরা লুকাতে চায়, অলওয়েজ লুকাতে চায়, উপরে ভান করে তারা উদার, তার ধর্মনিরপেক্ষ। এরা আসলে যে একটাও ধর্মনিরপেক্ষ বা উদার নয়, এরা যে ভয়ঙ্কর রকম ফ্যানাটিক, এই জিনিসটা এই পিনাকি ভট্টাচার্য সে প্রকাশ করে দিচ্ছে, হয়তো ভিন্ন টেকনিকে। কিন্তু চিন্তা করে দেখেন না, বাংলাদেশের মানুষ যে এত বেশি ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, এবং সেটা ধর্মীয় কারণে ভারতের সরকার বা জনগণ এই 5 আগস্ট 2024 সালের আগ পর্যন্ত কি জানতো? তারা জানতো যে হ্যাঁ ভারতের লোকজন বা সরকার হয়তো মনে করতো বাংলাদেশের কিছু লোকজন হয়তো উগ্রপন্থী, হ্যানত্যান, হাবিজাবি এরকম, এবং সেই সংখ্যাটা খুবই কম এরকম। কিন্তু বাংলাদেশের সিংহভাগ মানুষ, মোর দ্যান 90% মুসলিমস, তারা যে প্রচণ্ড রকম ভারত বিরোধী এবং হিন্দুদেরকে ঘৃণা করে, এবং সেটা ধর্মীয় কারণে, এইটা প্রকাশ করে দিয়েছে এই 5 আগস্ট 2024 সালের পরে, তাই না? এবং সবচাইতে সফলভাবে এইটা প্রকাশ করেছে কে? পিনাকি ভট্টাচার্য। হিসাব করে দেখেন, পিনাকি ভট্টাচার্য কি মানে মুসলমান নাকি? সে কি ইসলামপন্থী নাকি? সে হিন্দু ঘরে জন্ম না, কিন্তু বেসিক্যালি সে হয়তো নাস্তিক। এখন নাস্তিকদের কাছে তো সব ধর্মই ভুয়া, এবং নাস্তিকরা অর্থাৎ যারা নাকি ধর্মকে বিশ্বাস করে না, মানে ধর্ম অনুসরণ করে না, তাদের কাছে কিন্তু সব ধর্মই খারাপ। তবে তাদের কাছে ইসলাম ধর্মটা হলো সবচেয়ে বেশি খারাপ, কারণ তারা আন্তর্জাতিক বিশ্বে বা সাম্প্রতিক বিশ্বে তারা খেয়াল করে যে ইসলাম ধর্মের অনুসারীরাই বর্তমানে সভ্যতার সবচেয়ে বড় শত্রু, এবং যে কারণে তাদের টার্গেট কিন্তু অলওয়েজ দেখবেন যে মুসলমান এবং ইসলাম, অন্য কোনো সম্প্রদায় না, হিন্দু না, খ্রিস্টান না, বুদ্ধিস্ট না, ইহুদি না, তারা টার্গেট না। কারণ হিন্দু বা বুদ্ধিস্ট বা খ্রিস্টান এরা
ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করে না, কোনো দেশে গিয়ে সেখানে তারা ধর্ম প্রচার করে না বা ধর্মকে সে দেশে চাপিয়ে দিতে চায় না, যেটা নাকি মুসলমানরা করে। এবং এই জন্যে যারা নাকি নাস্তিক, ধর্ম নিরীশ্বরবাদী অথবা ধর্মকে একেবারে বিশ্বাস করে না এবং যারা নাকি মানব কল্যাণে কাজ করে, তাদের প্রত্যেকেরই টার্গেট কিন্তু ইসলাম। কেন? কারণ এরা প্রত্যেকেই উপলব্ধি করে যে ইসলাম ইজ সো মাচ হোস্টাইল টু মডার্ন সিভিলাইজেশন। অর্থাৎ মডার্ন সিভিলাইজেশনের যত রকম নীতি আছে, আইন আছে, হিউম্যান রাইটস আছে, সবগুলোর এগেনস্টে হলো ইসলাম ধর্মের বিধিবিধান। এখন মুসলমানরা ভিতরে ভিতরে সবগুলোই কিন্তু এগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের ওই বিধিবিধান যেগুলো নাকি হোস্টাইল টু মডার্ন সিভিলাইজড সোসাইটি, ওইগুলো হলে 100% সঠিক জিনিস, বাট উপরে ভান করে তারা উদার ধর্মনিরপেক্ষ। এই যে ভণ্ডামিপূর্ণ চরিত্র, এই চরিত্রটাকেই কিন্তু পিনাকি ভট্টাচার্য প্রকাশ করে দিয়েছে। এটা হলো আমার ইভ্যালুয়েশন। তো যাই হোক, পরিশেষ যেটা বলতে চাই, আমি জানি না বাহার এবং তার মেয়ে সূচনা কীভাবে ভারতের থেকে এই যদি নেপালে যদি চলে যেতে পারে বা যায়, সেটা কিন্তু ভারতের রাজনীতির ক্ষেত্রে প্রচণ্ড রকম একটা ক্ষতিকর ব্যাপার হবে। এই যে পশ্চিমবঙ্গে এখন বিজেপি চিন্তা করছে না যে সামনের ইলেকশন হয়তো ক্ষমতাটা আসবে, এই যে বাহার এবং তার মেয়ে, এদের যদি তারা শাস্তির বিধান না করে, তাহলে পশ্চিমবঙ্গে সামনের বছর আবারও বিজেপি মার খাবে। কারণ অবাঙালি অধ্যুষিত অঞ্চলে হয়তো তারা বাহারকে চিনে না, সূচনাকে চিনে না, বা বাহার কী করছে বাংলাদেশে এটা হয়তো জানে না, বাট বাঙালিরা তো জানে। তাহলে পশ্চিমবঙ্গের যারা বিজেপির লোকজন যারা এখন, তারাও তো বিজেপি সরকারের প্রতি বীতশ্রদ্ধ হবে, তাই না? আর সাধারণ পাবলিক যারা হয়তো বিজেপিকে ভোট দিবে বলে মনস্থ করতেছিল, তারা তো দেখবে যারে বিজেপির চরিত্র তো উল্টো পাল্টা, তার মুখে বলো এক কথা, বাস্তবে তো ভিন্ন, তাই না? ধন্যবাদ।